স্টুডেন্টটা ক্লাস করে 40 জন জয়েন করতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু ওয়েট করি, আমরা সবাই মোটামুটি ক্লাসে জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করব। এখন পর্যন্ত 77 স্টুডেন্ট 80 মতো স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। ওকে, আরেকটা বিষয়, তোমরা না নিজেদের মধ্যে এখন তো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, ক্লাস করার সময় না ভাই নিজেদের মধ্যে আলোচনা করবা না। এতে তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রবলেম থাকে তাহলে আমি কিন্তু দেখতে পাবো না। কি তোহা, কোথায় তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা বুঝতে পারছো ভাই? নিজেদের মধ্যে একদম আলোচনা করবা, যেটা প্রবলেম হবে সেটা কমেন্টে জানাবা, এতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো বুঝতে পারবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, তোমাদের কতদিন স্ট্যাটাস দিয়েছি বুঝতেই পারছো, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। মেহেদি ক্লাসে আসো ভাই? ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা জানো যে তোমাদের যেহেতু এবার সিলেবাসটা শর্ট হয়ে গেছে, ফলে যে টপিকসগুলো আছে অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারণ এখান থেকে বাদ দেওয়ার আর কিন্তু কোনো অপশন নাই। ওকে, মেহেদি কোথায় আসো ভাইয়া তুমি? এখন ঢাকায় নাকি চলে এসছো দেশের বাড়িতে? তোমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দু একটা দেখেছি আমি, খুব সুন্দর হয়েছে। আজকে তো উপস্থিতি কম, 26। গতদিন প্রথম ক্লাসে আগে পোলাপান উপস্থিত বেশি ছিল, 180 জন। মেয়েদি ঢাকায় আছে না ভাই? ওকে, আমরা একটু সাউন্ডটা দেখে নিই, ক্লাসটা শুরু করে দেবো। ওকে, অসুবিধা নেই, ক্লাসের স্টুডেন্ট কম হবে, এটাই স্বাভাবিক, কারণ ধৈর্য তো সবার থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো তো সাউন্ডের কি অবস্থা, সাউন্ডটা বোঝা যায় কি না, একটু সাউন্ডটা চেক করি না, আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, ওকে, আমার মনে হয় সব ঠিক আছে না? ওকে, তাহলে 200 জন স্টুডেন্ট ক্লাসে 205 জন জয়েন করছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, এখান থেকে সিকিউ বলো এমসিকিউ বলো সবই খুব গুরুত্বপূর্ণ। আমরা খুবই ধীরে ধীরে ক্লাসটা করব, কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবা তোমরা। ওকে, তাহলে দেখো একটু, দেখো বোর তার পরমাণু মডেলটাকে ব্যাখ্যার সুবিধার্থে 3টা ভাগে ভাগ করেছেন। একটা উনি বলেছেন শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, আরেকটাকে বলেছেন কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, আর একটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে। প্রথমেই আমরা আসব শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা, সেখানে বোর পরমাণু মডেল সম্পর্কে কি বলেছেন দেখো ভাই একটু। ওনার কথা হচ্ছে এই যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট একটা কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আবর্তন করে। বলেছে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট একটা কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আবর্তন করে। এই আবর্তন করার সময় সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কেবল আবর্তন করার সময় শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। প্রত্যেকটা শক্তি স্তরের একটা নির্দিষ্ট শক্তি আছে। কোনো ইলেকট্রন যখন ওই শক্তি স্তরে অবস্থান করে ওই পরিমাণ শক্তি নিয়ে সে অবস্থান করে, এবং নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, মাথায় থাকে যেন। নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিটাল হয়, যত দূরের শক্তি স্তর হয়, যত দূরের শক্তি স্তর হয় তার শক্তির মান তত বেশি হয়। এরপর দেখা যায় না এই মাথা পর্যন্ত, শক্তির মান তত, হ্যাঁ ঠিক আছে, বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। শক্তির পার্থক্য
পার্থক্য তত কম হয়। আমার হাতের লেখা খুবই বিশ্রী, মুখে বলতেছি, লিখে নাও। নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। আমি এটা বুঝাই দিচ্ছি, দাঁড়াও ভাই। তাহলে দেখো, আমি প্রথম থেকে আমাকে বলছি, বোরের শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেখানে উনি কি বলেছেন, নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আবর্তন করে। এই আবর্তন করার সময় সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। প্রত্যেকটা শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তি আছে, যেটা নাম দিয়েছেন উনি কোয়ান্টাম শক্তি। নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। আর এই শক্তি স্তরগুলোকে উনি বলেছেন অরবিট, আর এগুলোকে যে সংখ্যার দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই হলো বোরের শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেইটা। তবে এখানকার মধ্যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হবে তার শক্তির মান তত বেশি হবে, কিন্তু শক্তির পার্থক্য তত কম হবে। এটার অর্থ দেখো ভাই, ধরে নাও এটা প্রথম শক্তি স্তর, এটার শক্তির মান মনে করো 20, ধরে নাও কোনো একটা এককে। দেখা যাচ্ছে এইটা হচ্ছে 40, ওকে, এইটা দেখা যাচ্ছে 48, এইটা দেখা যাচ্ছে 52। পার্থক্যটা বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো, এর থেকে শক্তি বেশি, পার্থক্য কত 20, এর থেকে শক্তি বেশি, পার্থক্য কত 8, এতে শক্তি বেশি, দেখো পার্থক্য কত 4। মানে যত দূরের শক্তি স্তর হচ্ছে এরকম শক্তির মান বেশি হবে, কিন্তু শক্তির পার্থক্যগুলা কি হবে, কম হবে। এবার বলো এই কথার অর্থ বুঝতে পেরেছো কিনা ভাইয়া তোমরা? এই শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে এটার এই কথাটার অর্থ বুঝতে পেরেছো কিনা, যে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হবে শক্তির মান তত বেশি হবে, কিন্তু শক্তির পার্থক্য তত কম হবে। এই কথাটা কি বোঝানো হচ্ছে বুঝতে পেরেছো কিনা? ওকে, মাসুম, সুজয়া, নিয়ন, তাইবা, রেজাউন, আচ্ছা জিনাত, সবাই লিখেছো, বুঝেছি, থ্যাংক ইউ। যদি বুঝতে পারো তাহলে তোমরা আমাকে একটু বলো তো ভাই, কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে সবচেয়ে বেশি শক্তি নির্গত হবে? আমাকে একটু বলো তোমরা, কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে সবচেয়ে বেশি শক্তি নির্গত হবে? আমি একটা এমসিকিউ, আচ্ছা এখানেই আছে, এমসিকিউ এখানে আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি, এখানেই আছে। কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে সবচেয়ে বেশি শক্তি নির্গত হয়? একটু দাঁড়াও ভাইয়া। লিখলে এতক্ষণ হয়ে যেত। এই যে দেখো, এই যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ট্রানজিশনের ক্ষেত্রে নিচের কোনটিতে সবচেয়ে বেশি শক্তি নির্গত হয়? তাহলে খেয়াল করো ভাই একটু তোমরা, ওকে, দেখো কি বলেছি আমরা, যে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হবে শক্তির মান তত বেশি হবে, কিন্তু শক্তির পার্থক্য তত কম হবে। খেয়াল করো, ধরে নাও এটা হলো N1, মানে 1 নম্বর শক্তি স্তর। এগুলোকে তো আমরা N দ্বারা প্রকাশ করি, তোমরা জানো। এটা N2, এটা N3, এটা N4। তার মানে ইলেকট্রন যদি N4 থেকে N3 তে স্থানান্তরিত হয় তাহলে কতটুকু পার্থক্যটুকু তো নির্গত হবে, মানে ধরো 4। আবার যদি N3 থেকে N2 তে যায় তাহলে কত, 8। আবার N2 থেকে যদি N1 এ যায় তাহলে কত হচ্ছে, 20। তার মানে যত নিচের দিকে স্থানান্তরিত হবে তত বেশি শক্তি নির্গত হবে, কারণ নিচের দিকে যে শক্তি স্তরগুলা শক্তির পার্থক্যটা বেশি হচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো তো ভাই? হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ট্রানজিশনের ক্ষেত্রে নিচের কোনটিতে সবচেয়ে বেশি শক্তি নির্গত হয়? 4 নাম্বার থেকে 3 নাম্বারে গেলে, 3 নাম্বার থেকে 2 নাম্বারে গেলে, 5 নাম্বার থেকে 4 নাম্বারে গেলে, না 6 নাম্বার থেকে 5 নাম্বারে গেলে? অবশ্যই 3 থেকে 2 এ গেলে। অপশন যদি এটা থাকতো ভাই, N2 থেকে N1,
তাহলে এটাই অ্যান্সার হতো। কারণ যত দূরের শক্তি স্তর হবে তাদের যেহেতু শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরের পার্থক্য কম হবে, তার মানে অবশ্যই সেগুলোর ক্ষেত্রে কম শক্তি নির্গত হবে। আর নিচের দিকে যেগুলো আছে শক্তি স্তর তাদের পার্থক্য যেহেতু বেশি হবে তাই বেশি পরিমাণ শক্তি নির্গত হবে। প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও যদি কারো প্রবলেম থাকে, যদি এখান থেকে কেউ বুঝতে না পারো ভাই প্লিজ একটু আমাকে কমেন্টে জানাও। বুঝতে না পারলে কমেন্টে জানাও, আমি বুঝিয়ে দিব। আর বুঝতে পারলে আমরা সামনের দিকে আবার অগ্রসর হব। তাহলে এই মোটামুটি আমাদের শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেইটা আমাদের মোটামুটি হয়ে গেল, তাই না? এই যে দেখো তোমাদের বই লেখা আছে এটা পরমাণুর ইলেকট্রন সমূহ। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার লিখেছ। দেখো পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী পথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তর সমূহকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রগতি শক্তি স্তর বলা হয়। প্রত্যেক শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে তার শক্তি তত অধিক, তবে পার্থক্য তত কম। এটা হয়তো তোমাদের বইয়ে ভাবে লেখা নাই, কিন্তু এটা আমি তোমাদের লিখে দিলাম, মনে রাখবা যে যত দূরের অরবিট হবে মানে যত দূরের শক্তি স্তর হবে শক্তির মান তত বেশি হবে, কিন্তু পার্থক্য তত কম হবে। শক্তি স্তর সূচক এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রনের কোনরূপ শক্তির ক্ষয় বা বিকিরণ হয় না বলে ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসে পতিত হয় না। অর্থাৎ নির্দিষ্ট শক্তি স্তর অবস্থানকারে বলা হচ্ছে কে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তাহলে যদি শোষণ বিকিরণ না করে তাহলে নির্দিষ্ট কক্ষপথ থেকে কি ইলেকট্রন সরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এটাই বলেছে যে দূরেও চলে যায় না, আবার নিউক্লিয়াসও পতিত হয় না। এই হলো আমাদের শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেইটা আমরা দেখলাম। ওকে, এবার দেখব আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। ওকে, কৌণিক আচ্ছা তোমাদের নতুন বইটা বের করা পড়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমাদের এটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এইটা আমি তোমাদের ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমি তোমাদেরটা বের করছি। তোমাদের বইটাও এখানে আছে, অসুবিধা নাই। দেখো তোমাদের অনেকের বোধহয় এই কারণে প্রবলেম হচ্ছে তাই না? ওকে, এই যে একই জিনিস, ওখানে তো জাস্ট সালের প্রশ্নগুলো একটু বেশি আছে, এতটুকুই যা পার্থক্য ভাই, আর কিছু না। ওকে, এই যে এমসিকিউ গুলো তাই একই আছে, সেম। ওকে, ওকে দেখো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। না না, আটকায়নি ভাই, তোমাদের নেটওয়ার্ক হয়তো প্রবলেম থাকতে পারে, এখানে কোনো সমস্যা নাই। কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে বোর্ডের, সেখানে বলা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন তার যে কৌণিক ভরবেগের মানটা হয় সেটা নির্দিষ্ট, এবং নির্দিষ্ট হলে নিশ্চয় তার একটা মান আছে, এবং h/2 গণিতক। অর্থাৎ এই যে তোমরা ইলেকট্রনের ভরকে যদি m দ্বারা প্রকাশ করো, রৈখিক বেগকে যদি তুমি v দ্বারা প্রকাশ করো, তাহলে রৈখিক বেগের সঙ্গে যদি তুমি ব্যাসার্ধ রেডিয়াস গুণ করে দাও তাহলে কৌণিক বেগ পেয়ে যাবা। তাহলে ভিটা হলো রৈখিক বেগ, আরটা হলো ব্যাসার্ধ, আর এমটা হলো ইলেকট্রনের ভর। তাহলে এম বি আর সমান কি? কৌণিক ভরবেগ। এইটাকে তোমাদের কোনো কোনো বইয়ে এল দ্বারা প্রকাশ করা আছে পুরো মানটাকে। তাহলে মাথায় থাকবে ইলেকট্রনের ভর হলো এম, ভিটা হলো রৈখিক বেগ, রৈখিক বেগকে যদি আমরা ব্যাসার্ধ দিয়ে গুণ করি তাহলে আমরা কৌণিক বেগটা পেয়ে যাব, অর্থাৎ এম বি আর হচ্ছে কৌণিক ভরবেগ। তো বোর বলছেন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করবে তখন তার কৌণিক ভরবেগের মানটা হবে নির্দিষ্ট,
এবং কত সেটা h/2 পাইয়ের গুণিতক, অর্থাৎ ইলেকট্রনটা যত নাম্বার শক্তি স্তরে থাকবে তাকে সবসময় h/2 পাই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কৌণিক ভরবেগের মানটা পেয়ে যাব। এইটুকু ক্লিয়ার কিনা বলো যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে থেকে যখন নিউক্লিয়াসকে আবর্তন করবে তখন তার যে কৌণিক ভরবেগের মানটা হবে সেটা নির্দিষ্ট। কত নির্দিষ্ট? সেটা হলো h/2 পাইয়ের গুণিতক, অর্থাৎ যত নাম্বার শক্তি স্তরে থাকবে ইলেকট্রন তাকে h/2 পাই দিয়ে গুণ করলেই আমরা কৌণিক ভরবেগের মানটা পেয়ে যাব। এটার কিন্তু বোর্ডের দুটো ত্রুটি আছে এখানে। একটা ত্রুটি হচ্ছে এই সমীকরণের কোথায় থেকে হুট করে উনি পেলেন এটার কোনো এক্সাক্ট ব্যাখ্যা উনি দেন নাই। আর আরেকটা ত্রুটি আছে সেটা আমরা একটু পরে আসতেছি। তাহলে এখন কথা হচ্ছে দেখো তোমরা একটু, এইটা কিন্তু তোমাদের গাণিতিক প্রবলেমের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব সাবধান থাকবা। এখানে অনেকগুলো রাশি আছে, সব রাশিগুলো যেন একই এককে হয়। দেখো ইলেকট্রনের ভর তো তোমাদের জানাই থাকবে, ওকে। এখন ধরো ব্যাসার্ধ বলে দিল, দিয়ে তোমাকে রৈখিক বেগ বের করতে বলতে পারে, কত নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা আছে সেই নাম্বারটাও বলে দিল তোমাদেরকে। আর এইচ এর মানটা তোমরা প্ল্যাঙ্ক ধ্রুবক জানো। তো মাথায় রাখবা যদি এসআই এককে আমরা অঙ্কটা করতে চাই, এসআই এককে, তাহলে অবশ্যই ভরটাকে আমার দিতে হবে কেজিতে, এগুলো যেন খেয়াল থাকে। রৈখিক বেগ দিতে হবে আমাদের মিটার পার সেকেন্ডে, ব্যাসার্ধ দিতে হবে মিটারে, আর প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ এর মানটা দিতে হবে জুল সেকেন্ডে। এগুলো কিন্তু খুব সাবধান। আর পাই তো একটা বিশুদ্ধ সংখ্যা, এন তো একটা বিশুদ্ধ সংখ্যা, এই দুটা নিয়ে কোনো প্রবলেম নাই। এই যদি আমরা এসআই এককে অঙ্কটা করতে চাই তখন এই কাজটা করতে হবে। এবার আসি সিজিএস। সিজিএস এ যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই এই ক্ষেত্রে ভরটা হবে গ্রামে, বেগটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড, তারপর ব্যাসার্ধ হবে আমাদের সেন্টিমিটারে, আর প্ল্যাঙ্ক ধ্রুবকের মান হবে আর্ক সেকেন্ডে। অর্থাৎ কোনো জায়গায় যেন কোনো রকম প্রবলেম না হয়, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের আর মিলবে না, ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লিয়ার কিনা বলো এটা। আচ্ছা প্লিজ এটা বুঝতে পারলা কিনা বলো। এই সূত্রের অঙ্কগুলো ফারহান মাসুক, থ্যাংক ইউ, ক্লিয়ার। তাইবা ইসলাম ক্লিয়ার, শুধু এগুলো অঙ্ক আছে আমি দেখাবো, দাঁড়াও একটু পরে। থ্যাংক ইউ, সবাই লিখেছো মোটামুটি ক্লিয়ার, ওকে। এই গেল আমাদের বোর্ডের যে শক্তির কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবটা সেইটা আছে। আমি এখানে আরেকটা ত্রুটি আছে একটু বলে দেই, খেয়াল করে দেখো। বোর পরমাণু মডেলে কিন্তু ইলেকট্রনকে শুধুমাত্র কণা রূপে বিবেচনা করা হয়েছে। কি রূপে বলো তো? কণা রূপে। কিন্তু ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় রূপে থাকতে পারে। তাই কণা রূপে থাকলে এর ভর আছে এবং তরঙ্গ রূপে থাকলে তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই ইলেকট্রনকে কণা এবং ভর উভয় রূপে দেখি একটা সমীকরণ আছে যেটা ডি ব্রগলির সমীকরণ, সেইটা একটু পরে আমি আসতেছি, ভাই দাঁড়াও। তো যেহেতু বোর মডেলে শুধুমাত্র ইলেকট্রনকে কণা রূপে দেখানো হয়েছে, তাই এক্ষেত্রে প্রবলেমটা দেখো তোমরা একটা জিনিস ভাই, এই মানটা তো ধ্রুবক, তার মানে একটা ইলেকট্রন কত নাম্বার শক্তি স্তরে আছে সেটা যদি আমরা জানা থাকে তাহলে কৌণিক ভরবেগ বলতে পারবো না। মানে আমাকে যদি বলা হয় 4 নাম্বার শক্তি স্তরে অবস্থানকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত, পারবো না, 4 বসাই দিলেই তবে এই মানটা তো ধ্রুবক। আবার যদি আমার কৌণিক ভরবেগের মান বলা থাকে তাহলে অবস্থান বলতে পারবো না। তার মানে কৌণিক ভরবেগ আমার জানা থাকলে অবস্থান জানতে পারছি, আবার অবস্থান জানা থাকলে কৌণিক ভরবেগ জানতে পারছি। মানে একটা জানা থাকলে আরেকটাও জানতে পারছি, তার মানে দুটো একসাথে জানতে পারছি। একটা জানা থাকলে আরেকটা জানতে পারছি, তার মানে কি দুটো একসাথে জানতে পারছি। কিন্তু হাইজেনবার্গ নামে একজন বিজ্ঞানী আছেন, উনি বলেছেন ইলেকট্রনের মতো ক্ষুদ্র কোনো গতিশীল কণার সঠিক অবস্থান এবং ভরবেগ দুটা কখনো একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। আমরা যদি ভরবেগ নির্ণয় করতে পারি তাহলে অবস্থান নির্ণয় করতে পারবো না, অবস্থান নির্ণয় করতে পারলে ভরবেগ নির্ণয় করতে পারবো না, কারণ ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় রূপে থাকতে পারে। তাই দুটো একসাথে সঠিকভাবে নির্ণয় করা আসলে যায় না। কিন্তু যেহেতু বোর মডেলে শুধুমাত্র কণা রূপে কাউন্ট করা হয়েছে, তাই এক্ষেত্রে একটা নির্ণয় করতে পারলেও আরেকটা কি করতে পারছি, নির্ণয় করতে পারছি। তাই এইটা একটা বোর মডেলের ত্রুটি, যেটা কিনা হাইজেনবার্গের নীতির সাথে সংঘর্ষপূর্ণ। ঠিক আছে, হাইজেনবার্গের নীতিতে দেখানো হচ্ছে দুটা কখনোই একসাথে নির্ণয় করা যায় না, কারণ ইলেকট্রন কণা এবং ভর উভয় রূপে থাকতে পারে।
বাট বোর মডেলে সেটা দেখতে পাচ্ছি আমরা দুটো একসাথে নির্ণয় করা যাচ্ছে। ওকে, এই হলো আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। চলে গেলে এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবে যাব আমরা বোরে, সেটা হলো শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ঠিক আছে, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, কিছু জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে ভাই, দাঁড়াও দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি তোমাদের বইটাই বের করছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, মানে তোমাদের বছরে যেটা, এই অঙ্কগুলা কিন্তু আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকে আমি শেষ করলে এই অঙ্কগুলো হোমওয়ার্ক থাকবে, গাণিতিক সমস্যা। ওকে, যে 1 থেকে না 22 কতগুলো আছে তোমাদের নতুন বই, অবশ্য আরও কিছু অঙ্ক অ্যাড করা আছে। এই যে মোটামুটি 37টা আছে এখানে। এই অঙ্কগুলো কিন্তু আজকে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, অঙ্কগুলো করতে হবে। এই যে ভাই, সরি পাইনি এখনো, দাঁড়াও। এই যে এমতম কক্ষপথের ব্যাসার্ধ সমীকরণ, এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4। আচ্ছা শোনো একটু, ই স্কোয়ার বা এন স্কোয়ার, এই মানটা যেহেতু ধ্রুবক এবং ধ্রুবক মানটাকে আমরা এ নোট দ্বারা প্রকাশ করি এবং এই মানটা আসে একটা, এই যে এই মানটা, মানে তুমি যদি এই মানগুলো বসাও ভাই, এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, পাই তো ধ্রুবক, ইলেকট্রনে ভর তো ধ্রুবক, ইলেকট্রনে চার্জ তো ধ্রুবক, এই মানগুলো যদি বসাই আমরা, তাহলে এই যে এত অ্যাংস্ট্রোম পাবো আর কি। ওকে, অর্থাৎ এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এ নট এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু জেড এর মান 1, মানে পারমাণবিক সংখ্যা যেহেতু 1, তাই হাইড্রোজেনের ক্ষেত্রে এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এ নট এন স্কোয়ার। এ নোটের মানটা তোমরা মনে রাখবে যে এটা। ওকে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ সেম ভাবে, এই দেখো এই মানটা কিন্তু ধ্রুবক মান জেড বাই এন। এনতম কক্ষপথের ইলেকট্রনের শক্তি, এই মানটা কোথা থেকে আসলে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এগুলো একটু দেখে রাখবা ভাইয়া, বুঝছো? তাহলে অঙ্কগুলো তোমরা খুব সহজে করে ফেলতে পারবা, খুব সহজে করে ফেলতে পারবা। এই প্রতিপাদনগুলো তোমাদের লাগবে না, প্রতিপাদনগুলো তোমাদের লাগবে না, জাস্ট সরাসরি মানগুলো মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এই যে আমি এখন বোর্ডে দেখাচ্ছি, দেখো হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মানটা হচ্ছে -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে হাইড্রোজেনের এনতম, সরি যে কোনো একটা পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ। যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা হচ্ছে 1, যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা কত ভাই বলো তো 1, তাহলে 1 দিয়ে দিলে তো এই মানটা জেডটা থাকে না, এখানে 1 স্কোয়ার দিলে তো এই মানটাই হয়। তাহলে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের শক্তির মান হচ্ছে এইটা। তো এখানে খেয়াল করে দেখো ভাই, এই মানটা হচ্ছে ধ্রুবক, এই মানটা হচ্ছে কি ইলেকট্রনের ভর ধ্রুবক, ইলেকট্রনের চার্জ ধ্রুবক। পুরো মানটা ধ্রুবক কিনা দেখো তো ভাই, এইটুকু মান ধ্রুবক কিনা আমাকে বলো তোমরা, এইটুকু মান এখানে ধ্রুবক কিনা এবং এই মান কতটুকু আসে খেয়াল করবা প্লিজ, এইটা তোমরা মনে রাখবা। হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, এখন কথা হচ্ছে এইটুকু মান ধ্রুবক কিনা, এটা পাই এম ইলেকট্রনের চার্জ প্ল্যাঙ্ক ধ্রুবক, অবশ্যই ধ্রুবক। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন আসে পোলাপানদের, যে ইলেকট্রনের যে কোনো একটা কক্ষপথের শক্তির মানটা নেগেটিভ হয় কেন? শক্তির মানটা আসলে নেগেটিভ হয় কেন, এইটা তোমাদের অনেক সময় প্রশ্ন জাগে। একটু দেখো, আজকের পর থেকে এই প্রশ্ন তোমাদের আর থাকবে না। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে ইলেকট্রন আমরা বলি, যেমন আয়নীকরণ শক্তি পড়ার সময় তোমরা বলো, এই যে ধরো বলো তো যে কোনো একটা পরমাণুতে কয়টা অরবিট বিদ্যমান, আমাকে তোমরা একটু জানাও। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলো নাও, হাইড্রোজেন পরমাণুর অরবিট কয়টা, আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। হাইড্রোজেন পরমাণুর অরবিট কয়টা, এইটা একটু আমাকে প্লিজ কমেন্টে জানাও। হাইড্রোজেন পরমাণুর অরবিট কয়টা? নাফিজা নাওয়ার নাফি লিখেছে ইনফিনিটি, শম্পা আহমেদ লিখেছে ইনফিনিটি, অসীম আব্দুল আল মাহফুজ, নাসিম, সুদীপ্ত সরকার সবাই লিখেছে ইনফিনিটি। থ্যাংক ইউ সো মাচ হৃদয় কর্মকার, ইনফিনিটি। যে কোনো একটা পরমাণুর অরবিট হচ্ছে অসংখ্য, ইনফিনিটি।
তো আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা যখন পড়ি তখন বলি যে কোন একটা পরমাণুর বহিস্থ স্তর থেকে ইলেকট্রন অসীমে সরিয়ে নিতে। এখানে অসীম বলতে আমরা আসলে কি বুঝি? অসীমে মানে কি? ভালো করে কথাটা বোঝো যে তোমরা কিন্তু অনেকেই আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা পড়ার সময় পড়েছো যে ইলেকট্রন তার বহিস্থ স্তর থেকে, ধরো সোডিয়ামের বহিস্থ স্তরে 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, সেখানে ওই 3 নম্বর শক্তি স্তর থেকে অসীমে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি প্রদান করতে হয় সেই প্রদানকৃত শক্তিটাকেই বলি আমরা আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি কি পড়েছো তোমরা? অসীম থেকে একটা ইলেকট্রনকে তার বহিস্থ স্তরে নিয়ে আসতে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। এই অসীম বলতে আমরা আসলে কি বুঝি? অসীম বলতে আমরা সেই শক্তি স্তরে অবস্থানকারী ইলেকট্রনকে বুঝি যার উপর নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় নাই বললেই চলে। অর্থাৎ বুঝতে পেরেছো যে শক্তি স্তরে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় নাই বললেই চলে, অর্থাৎ জিরো, সেই শক্তি স্তরে অবস্থানকারী ইলেকট্রনকে আমরা বলি অসীমে অবস্থানকারী ইলেকট্রন। কি কথা ক্লিয়ার ভাই? অসীম শক্তি স্তর বলতে আমরা সেই শক্তি স্তরকেই বুঝি যে শক্তি স্তরের নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় নাই বললেই চলে। তার মানে ওইটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ জিরো। এইবার আমরা ইলেকট্রনকে যতই ভিতরের দিকে নিয়ে আসবো, বলো যতই ভিতরের দিকে নিয়ে আসতে চাইবো, তো তোমরা তো একটু আগেই পড়লা নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হবে তার শক্তির মান তত বেশি হবে। তাহলে যতই ভিতরের দিকে নিয়ে আসবা ততই শক্তির মান কম। তাহলে শক্তির মান কি? কম। তাহলে মানটা কি হবে? মাইনাস। আর একটা ব্যাখ্যা আছে, দাঁড়াও, এটা একটা বললাম তোমার খুব সহজভাবে বোঝার জন্য, যে জিরো থেকে শক্তির মান কম, তাহলে কি হচ্ছে? মাইনাস। আর একটা কথা হচ্ছে যে জিরো শক্তি ছিল সেখান থেকে তুমি নিচের দিকে নিয়ে চলে আসলে আরো শক্তি কম হলো, তাহলে বাকি শক্তিটা কি হবে? বিমুক্ত হয়ে যাবে। আর বিমুক্ত শক্তিকে আমরা কি তাপ উৎপাদী প্রক্রিয়া বলি। এক্ষেত্রে মানটাকে আমরা কিসে প্রকাশ করি? নেগেটিভে প্রকাশ করি। এই জন্যই এই যে কোনো একটা কক্ষপথের শক্তির মানটাকে আমরা আসলে নেগেটিভ দ্বারা প্রকাশ করি। মানে শক্তির মান দেওয়া থাকলে দেখবা নেগেটিভ দেওয়া থাকে, কারণ অসীমে অবস্থানকারী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ যেহেতু জিরো, তাহলে সেখান থেকে যত ভিতরের দিকে আসবে তত কি হবে? শক্তির মান কম হবে, আর বাকি পরিমাণ শক্তিটা সেখান থেকে কি হবে? বিমুক্ত হবে। এই জন্য শক্তির মানটা আসলে নেগেটিভ হয়। বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? শরীফুল ভাই, শুধু কি টি শার্ট পরিধান করে প্রচার করলে হবে? কাস্টমার খুঁজে অর্ডার নিতে হবে। এবং সে, ও আচ্ছা, এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের গিফট করা টি শার্ট। অবশ্য তার মিডিয়া এবং এলিট যে এসি সে ডিলার, সেই ডিলারের টি শার্ট। এটা শরীফুল আমার খুব ভালো বন্ধু, এই জন্য সে লিখছে আর কি। ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ। সবাই লিখেছো যে কেন আসলে মানটা মাইনাস হলো। ওকে, যে আমি আবারও বলছি যে অসীমে অবস্থানকারী শক্তি স্তরে, অসীম মানে হচ্ছে যে শক্তি স্তরের উপর ইলেকট্রন আকর্ষণ প্রায় নাই বললেই চলে, নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় নাই বললেই চলে, অর্থাৎ ইলেকট্রনটা উপর নিউক্লিয়াস আকর্ষণ কত? জিরো। এরপর যতই ইলেকট্রনটাকে আমরা ভিতরে দিকে নিয়ে আসি ততই স্বাভাবিক তো তার ইলেকট্রন আসলে শক্তি সেখান থেকে কি হবে? বিমুক্ত হয়ে নির্গত হয়ে যাবে। আর নির্গত শক্তিকে তো আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি। এই জন্য জিরো থেকে শক্তির মানটা কমে যাবে, বাকি শক্তিটা নির্গত হবে, তাই মাইনাস চিহ্ন আমরা আসলে ব্যবহার করি। ওকে, আমার মনে এখন তোমরা বুঝতে পেরেছ। এইটা হলো 1 নম্বর কথা, যে কেন আমরা নেগেটিভ চিহ্ন ইউজ করি শক্তির মানের ক্ষেত্রে। আরেকটা বিষয় হলো ভাইয়া, যে এই যে আমি যদি এখন শক্তির মান বের করতে চাই, অবশ্যই ধরে নাও, আচ্ছা আমি মেন তো শক্তির মানটা বের করতে, মাইনাস এখানে 2 পায়ের মান কত? 3 ওই পায়ের মান 3.6, 3.14, 9 10 পড়ো আবার। আচ্ছা পাই স্কোয়ারই রেখে দিলাম, অসুবিধা নাই। পায়ের মান বলতে পারো না, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ো। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কত? 9.108 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ইন্টু ইলেকট্রনের চার্জ কত ভাই? সিজিএস এ ইলেকট্রনের চার্জ কত? সিজিএস এ 4.8। একটু দেখি মানটা, আমি ভুলে গেলাম তো। দেখি, তুমি পড়ালেখা কিছুই করো না। কত মান ভাই ইলেকট্রন আছে? ওরে কমেন্টে জানাচ্ছে 9 পয়েন্ট সামথিং,
4.8 into 10 to the power minus 10, 4.8 into 10, 4.8 into 10 to the power minus 10, এটা হলো ESU to the power 4 by n স্কয়ার। প্ল্যাঙ্ক ধ্রুবকের মান কত? 6.626 into 10 to the power minus 27। এই তো, এই যে এখানে একটা প্রশ্ন হচ্ছে তোমাদের ভাইয়া, তোমাদের একটা প্রশ্ন হয় যে আমরা কেন এই মানগুলো এসআই এককে বসাই করি না? আমরা সবসময় যে কোনো একটা কক্ষপথের শক্তির মান যখন আমরা বের করতে চাই, কেন সিজিএস এ মানগুলো বসাই, কেন আমরা এসআই এককে মানগুলো বসাই না? খেয়াল করো ভাইয়া, এসআই একক যদি আমরা মান বসাইতাম তাহলে এই মানটা হতো -31, তারপর এটা কুলম 1.6 into 10 to the power minus 19, সেটা আবার টু দি পাওয়ার 4। এত ছোট মান, টু দি পাওয়ার 4 এত ছোট মান, এই মানগুলো দিয়ে যদি তুমি গুণ করো ভাই তাহলে দেখবা জিরো আসবে। তোমরা ক্যালকুলেটর চাপে দেখবা এখানে 2 পাই স্কয়ার, এখানে যদি তুমি ইলেকট্রনের ভর 9.108 into 10 to the minus 31, তারপর এই মানটা বসিয়ে যদি ক্যালকুলেশন করে এই পুরো মানটা জিরো আসবে। মানে এত ছোট মান হয় যে জিরোর কাছাকাছি, ফলে ক্যালকুলেটরে কিন্তু জিরো আসবে। শ্রাবণে ঠিক লিখেছো ভাইয়া, জিরো চলে আসবে। এই কারণে এসআই এককে মানটা না বের করি, আমরা সিজিএস এ বের করি। যদি সিজিএস এ মানটা বের করতে চাই তাহলে এখানে এখন অ্যান্সারটা আসবে মাইনাস, যেটা আসবে তোমাদের ভাইয়া সেটা আর্গে আসবে। কিসে আসবে? আর্গে। এইটাকে যদি আমরা 10 to the power 7 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে জুলে, এবং তখন মান আসবে বোধহয় 2.18 into 10 to the power minus 18 জুল আসবে। বলো বিষয়টা ক্লিয়ার কিনা ভাইয়া? আমি আবারও বলছি যে এই মানগুলো যদি আমরা বসাই, যদি আমরা এগুলো এসআই এককে বসাই, অর্থাৎ এটা ধরো কেজিতে বসালাম, এটা ধরো আমি কুলম্বে বসালাম, তাহলে তুমি ক্যালকুলেটর চেপে দেখবে মানটা প্রায় জিরো চলে আসবে। তো এই কারণে আমরা এত ছোট মান আসবে জন্যই আমরা মানগুলো সিজিএস এ বসিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার আর্গে আসবে, এবং আমরা জানি 1 জুল সমান 10 to the power 7 আর্গ, অর্থাৎ 10 to the power 7 দিয়ে যদি আমরা আবার ভাগ করে দিই তাহলে জুলে মানটা পেয়ে যাব। ক্লিয়ার? থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। এই প্রশ্ন অনেকে আমাকে করে যে ভাইয়া আমরা কেন মানগুলো আসলে এসআই এককে না বের করে সবসময় সিজিএস এ বের করি। বের করার এটাই কারণ যে মানগুলো খুবই ক্ষুদ্র, ফলে অ্যান্সারটা প্রায় জিরো চলে আসবে। ওকে, তাহলে আমরা কি এটা বলতে পারি যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মান হচ্ছে -2.18 into 10 to the power minus কত 18 by n স্কয়ার। ওকে, এই হলো আমাদের হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মান। ওকে, এবার আমরা চলে যাব বোরের 3 নাম্বার যে মতবাদটা আছে সেখানে চলে যাব। এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। ওকে, আমার মনে হয় সবাই এই পর্যন্ত জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে। দেখো, সেটা হচ্ছে হাইড্রোজেনের বোরের 3 নাম্বার যে মতবাদটা আছে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, সেখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট একটা কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রনগুলো যদি শক্তি ধরো, এই যে দেখো ভাইয়া, দেখো নির্দিষ্ট একটা কক্ষপথে ধরো ইলেকট্রনটা এই জায়গায় আছে, ইলেকট্রনটা, তো তাকে যদি বাইরে থেকে কোনো শক্তি দেওয়া হয় তাহলে সেই শক্তি শোষণ করে সে উচ্চ শক্তির অরবিটে চলে যাবে। এখন উচ্চ শক্তির অরবিট কোনটাতে যাবে সেটা ডিপেন্ড করবে আমি কতটুকু শক্তি দিচ্ছি তার উপর। ফলে সে ধরো উচ্চ শক্তি অরবিটে চলে গেল। এইবার আমি যদি উৎসটা আবার সরিয়ে নিই, মানে যেখান থেকে শক্তি দিচ্ছিলাম সে সরিয়ে নিলে সে আবার শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে চলে আসবে। এটাই হলো শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এখানে পোলাপান অনেক সময় উল্টাপাল্টা করে যে ভাইয়া আমরা শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেখানে বললাম নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। আবার এখানে বলতেছি নিম্ন শক্তি স্তর অবস্থানকালে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে, আবার সেখান থেকে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে চলে আসে। আসলে নর্মালি সে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করার সময় সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, বাট বাইরে থেকে যদি শক্তি দেওয়া হয়
তাহলে সেই শক্তিটা শোষণ করে সে উচ্চ শক্তির অরবিটে চলে যাবে। এবার যদি উৎস সরিয়ে নিই আমরা, তাহলে আবার সে শক্তিটা বিকিরণ করে পূর্বের অবস্থায় ফিরে আসবে। কি ক্লিয়ার? কি এইটুকু নিশ্চয় ক্লিয়ার। এবং এই শক্তির পার্থক্য কতটুকু হবে ভাই? এখানে শক্তির পার্থক্য হবে E2 মাইনাস E1, কি তাই কিনা? E2 মাইনাস, এখানে E2 মানে কিন্তু 2 নম্বর শক্তি স্তর না, E1 মানে কিন্তু 1 নম্বর শক্তি স্তর না। E2 মানে হচ্ছে যে যে ইলেকট্রন যেখানে অবস্থান করছিল, আর E1 মানে যেখানে ফিরে আসতেছিল আর কি। ওকে, তাহলে খেয়াল করো তো ভাইয়া, শক্তির পার্থক্য আমরা কি লিখতে পারি তাহলে? এখান থেকে ডেল E ইজ ইকাল টু E2 মানে কি লিখতে পারি? মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 বাই N2 স্কোয়ার। কি ঠিক আছে? মাইনাস, এটা হলো সূত্রের মাইনাস, এবার ইলেকট্রনের শক্তির মানের মাইনাস, মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 বাই N1 স্কোয়ার। এইটুকু ঠিক আছে কিনা দেখো তো একটু। ওকে, তাহলে ইজিক্যাল টু, তাহলে এটা যেহেতু প্লাস মান, এটা আগে লিখি আমরা, কমন নেই, তাহলে আমরা নিশ্চয় লিখতে পারি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এই যে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটাকে বলি আমরা রিডবার্গ ধ্রুবক। আর এইচ, আরটা হলো রিডবার্গ ধ্রুবককে মিললে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এইচ দিয়েছি আমরা এই জন্য যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ওটা হাইড্রোজেনের ক্ষেত্রে। এখন তোমাদের হয়তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো রিডবার্গ ধ্রুবকের মান এটা পড়েছিলাম, আর এইচ ইজ ইকাল টু 109,678 পার সেন্টিমিটার, এটা তো পড়েছিলাম আমরা। ইটস ওকে, ওটা তো আসতেছি আমরা, ঠিকই পড়েছো তোমরা। এটাও রিডবার্গ ধ্রুবক, এটাও রিডবার্গ ধ্রুবক। যখন এই মানটা দেওয়া থাকবে, অর্থাৎ 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 দেওয়া থাকবে, তখন এই সমীকরণটা ইউজ হবে। ডেল E ইজ ইকাল টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল এটা। ওকে, তখন শক্তির যে পার্থক্যটা, শক্তির যে মান, সেটা হবে এখানে। বলো এইটুকু ক্লিয়ার কিনা তোমরা? আর এটা কোথায় হবে সেটা আমি দেখাচ্ছি, প্লিজ একটু বলো এইটুকু সমীকরণ তোমরা বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ শক্তির পার্থক্যটুকু তো নির্গত হবে, শক্তির পার্থক্য বলো আর নির্গত শক্তির মান বলো না কেন। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, এটা হচ্ছে জুলে, এটাও রিডবার্গ ধ্রুবক, এটাও ধ্রুবক। যখন এই মান দেওয়া থাকবে তখন বুঝবা ডেল E ইজ ইকাল টু এই সমীকরণে ইউজ হবে। ওকে, আমি দেখাচ্ছি। দিনাজপুর বোর্ড 2015-তে এখান থেকে একটা সিকিউ দিয়েছে, আমি দেখাচ্ছি ভাইয়া, তারপর একটু আগে ক্লিয়ার করি। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছো, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার কথা হচ্ছে, খেয়াল করো তো তোমরা, আমরা নিশ্চয়ই জানি ডেল E ইজ ইকাল টু কি বললা তোমরা? E2 মাইনাস E1। তো দেখো, ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে যখন আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হয়, শক্তির শোষণ বা বিকিরণ করার সময় শক্তির পার্থক্য কত হবে? ডেল E2 মাইনাস E1। এটার মান কতটুকু হবে? ওই যে প্ল্যাঙ্কের যে সমীকরণটা ছিল, বিকিরণের শক্তির যে মান এইচ নিউ, সেই পরিমাণ হবে। অনেক সময় এমসিকিউ দেয় এটা, যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সমীকরণ কোনটি? এই বোর মডেলটা। অর্থাৎ এই যে শক্তির শোষণ বা বিকিরণ মান কতটুকু হবে, মানে E2 মাইনাস E1 এর মান কত হবে? এইচ নিউ পরিমাণ হবে। কি কতটুকু হবে? এইচ নিউ। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া তোমরা, আমরা নিশ্চয় লিখতে পারি, আমরা দেখলাম ডেল E ইজ ইকাল টু আর এইচ, এখানে আর এইচ এর মানটা তো বুঝতেই পারলাম, 2.18 ইন্টু 10 টু দ্য মাইনাস 18। এখন তার মাইনাসটা হবে না, ওই যে কমন নিয়েছিলাম আমরা। ওকে, 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। ওকে, এবার ডেল E ইজ ইকাল টু আমরা জানি এইচ নিউ ইজ ইকাল টু আর এইচ 1 বাই, আচ্ছা আর এইচ না লিখে আমরা পুরো মানটাই লিখতে পারি, এখানে অসুবিধা নাই। তাহলে ক্যালকুলেশন করতে আমাদের একটু সুবিধা হবে। ধরো পুরো মানটাই লিখে দিই, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো না পারলে তুমি অঙ্ক করতে পারবা না ভাই। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, বা এইচ মানে কি, এইচ নিউ মানে কি সি বাই ল্যামডা
is equal to 2.18 into 10 to the power minus 18 1 by n1 square minus 1 by n2 square। তাহলে খেয়াল করো বা 1 by lambda is equal to তাহলে 2.18 into 10 to the power minus 18 ঠিক আছে বাই কত হবে এইচ তাহলে এইচ কত 6.626 into 10 to the power minus 34 into c কত 3 into 10 to the power 8 1 by n1 square minus 1 by n2 square। জাস্ট এই যে ক্যালকুলেশন করো 1 by lambda is equal to বা 1 by lambda is equal to এবার ক্যালকুলেট চাপলে মানটা কতটুকু আসতেছে দেখো তো কত আসতেছে মান এটা 2.18 এই মানটা একটু ক্যালকুলেশন করে আমাকে তোমরা বলো কতটুকু আসতেছে এখানে। এমনি আজে বাজে কমেন্ট করো না ভাইয়া বুঝছো তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা স্টুডেন্ট কমে গেছে ইয়েতে বোধহয় ক্লাসটা খুব কঠিন হয়ে গেল নাকি মাথায় রাখতে হবে ভাইয়া তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না ফার্স্ট ইয়ারে এই পর্যন্ত ক্লাস আসতে আমার 4-5টা ক্লাস লেগেছে আমি ফার্স্ট ইয়ারে তো অনলাইন ক্লাস নিয়েছি এই পর্যন্ত আসতে আমার 4-5টা ক্লাস লেগেছে হ্যাঁ একটু প্লিজ বলো তো এখানে মান কত আছে 1096 তারপর 1096 আশা কথা আসবে না তোটা 1.1 6.898 ঠিক আছে ওকে এটা পার মিটারে আসতেছে কিন্তু কিসে আসছে এটা কিন্তু পার মিটারে ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার তো একে যদি 100 দিয়ে ভাগ করা হয় 100 দিয়ে ভাগ করলে কত আসতেছে দেখো তো ভাইয়া 109,668 এটা পার সেন্টিমিটার আসলে বা ঠিক আছে পার মিটারকে পার সেন্টিমিটার শোনো মিটারকে সেন্টিমিটার করতে গেলে কিন্তু 100 দিয়ে গুণ করতে হয় কিন্তু পার মিটারকে পার সেন্টিমিটার করছে মানে 100 দিয়ে কিন্তু ভাগ করতে হবে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার তো খেয়াল করো ভাই তোমরা একটু প্লিজ এই যে 109,668 এইটা আমাদের বোর পরমাণু মডেল থেকে আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশন আমরা রিডবার্গ ধ্রুবকের মান পেলাম এইটা 109,678 668 পার সেন্টিমিটার আর রিডবার্গ ধ্রুবকের একটা পরীক্ষিত মান আছে সেটা হলো 109,678 পার সেন্টিমিটার তো দেখো বোর মডেল থেকে প্রাপ্ত রিডবার্গ ধ্রুবকের মান আর রিডবার্গ ধ্রুবকের পরীক্ষিত মান দুটো প্রায় কাছাকাছি না দেখো তো প্রায় কাছাকাছি কিনা এটাও কিন্তু আমাদের বোর মডেল একটা সফলতার বহিঃপ্রকাশ যে বোর মডেল থেকে আমরা রিডবার্গ ধ্রুবকের যে মানটা পাচ্ছি 109,668 আর জাস্ট এখানে পাচ্ছিলাম 109,678 জাস্ট সামান্য একটু পার্থক্য হচ্ছে মানের এবং আমরা যখন ক্যালকুলেশন করব অঙ্ক করার সময় অবশ্যই পরীক্ষিত মানটা দিয়ে করব আর কি এই মানটা দিয়ে আমরা করব ওকে এই মান দিয়ে আমরা করব ওকে 109,678 যেটা পরীক্ষিত মান আর এটা আমরা বোর পরমাণু মডেল থেকে পাই কিন্তু আমরা ক্যালকুলেশন করার সময় সব সময় পরীক্ষিত যে মানটা থাকে ভাই ওটা দিয়েই করি ওকে একটা 6 বেশি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটা 6 বেশি হয়ে গেছে লেখার সময় আমার ওকে থ্যাংক ইউ তাহলে বিষয়টা কি দাঁড়ালো খেয়াল করো তো ভাই একটু বিষয়টা কি দাঁড়ালো যে ডেল ই is equal to RH 1 by n1 square minus 1 by n2 square এখানে RH এর মান কত 2.18 into 10 to the power minus 18 জুল ওকে
আরেকটা হচ্ছে কি বা আরেকটা সরি আরেকটা হচ্ছে 1/λ মানেই তো নিউ বার, গতকাল দিন আমরা পড়েছি তরঙ্গ সংখ্যা ইজ ইকাল টু আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে আর এইচ এর মানটা হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। তাহলে এই দুটা সমীকরণ যেন তোমাদের উল্টা পাল্টা না হয়। এখন তোমরা আমাকে ক্লিয়ারলি বলো এই দুইটা সমীকরণের প্রতিপাদন বোঝা গেছে কিনা। এই দুটাই কিন্তু বোর পরমাণু মডেল থেকে পেলাম আমরা, যে যখন আমাদের রিডবার্গ ধ্রুবকের মান এইটা দেওয়া থাকবে তখন অবশ্যই এই সমীকরণ অ্যাপ্লাই করতে হবে, আর যখন এইটা দেওয়া থাকবে তখন অবশ্যই এইটা দেওয়া থাকলে এইটা অ্যাপ্লাই করতে হবে। বলো ক্লিয়ার কিনা? আমরা এখন জাস্ট দু একটা প্রবলেম দেখব, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। এখন একটু দেখো, এই যে দেখছো ভাই প্রদত্ত উদ্দীপকের এটা এসছে তোমাদের 157 নম্বর পেজে। দেখো দিনাজপুর বোর্ড 2015 বললাম না, কেএসএল মানে 1 নাম্বার, এল মানে 2 নাম্বার, এম মানে 3 নাম্বার, এন মানে 4 নাম্বার উদ্দীপক দিয়ে দিয়েছে এখানে। দিয়ে গ নাম্বার কি বলেছে, প্রদত্ত উদ্দীপকের এন থেকে, এন মানে কি 4 নাম্বার শক্তি স্তর থেকে এল শেলে মানে 2 নাম্বারে একটি ইলেকট্রন ধাপান্তরের সময় তা থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু আর এস এর মান তোমাকে এইটা দিয়েছে, তার মানে অবশ্যই ভাই তোমরা অঙ্ক করার সময় যদি এইটা দিয়ে করো 1/λ দিয়ে যদি করো উত্তর মিলবে, কিন্তু নম্বর পাবা না। কারণ 1/λ দিয়ে করলে তো একই ঘটনা করবে, উত্তর মিলবে কিন্তু নম্বর পাবা না। কারণ প্রশ্নের সিকিউ অ্যান্সার করা নিয়ম হচ্ছে উদ্দীপক বা প্রশ্ন যেভাবে দিবে সেই অ্যাঙ্গেল থেকে তোমাকে উত্তর করতে হবে। যেহেতু এখানে আর এস এর মানটা এটা দিয়েছে, তাহলে অবশ্যই ডেল ই ইজ ইকাল টু তোমাকে আগে অবশ্যই লিখতে হবে আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, এবার ডেল ই সমান কি লিখবা তোমরা, এইচ নিউ মানে কি c/λ ইজ ইকাল টু আর এইচ কত এখানে 2.18 ইন্টু 10⁻⁻18। তাহলে 1/n1 মানে যেখানে ফিরে আসলো ইলেকট্রনটা, n2 মানে যেখান থেকে স্থানান্তরিত হয়, n1 মানে যেখানে ফিরে আসলো, তাহলে 2 নাম্বারে আসলো 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। এইবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নাও। এস এর মান বসাই দিবা, সি এর মান বসাই দিবা, তরঙ্গ দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। যেহেতু আর এস এর মানটা উল্লেখ করে দিয়েছে। সবাই ক্লিয়ার কিনা বলো আমাকে, এই দিনাজপুর বোর্ড গয়ের অঙ্কটা ক্লিয়ার কিনা? যেহেতু ভাই আমাদের উল্লেখ করে দিয়েছে আর এস এর এই মান, তাহলে ওই মানটা ইউজ করতে, মানে এই সমীকরণ থেকে তোমাকে আসতে হবে। কি ঠিক আছে? একটু প্লিজ বলো তোমরা বিষয়টা বুঝতে পারলা কিনা, একটু কমেন্টে জানাও। ফারহান মাসুক ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ। সাদমান সাফাত নাফিস লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। পূর্ণিমা হক ক্লিয়ার, ওকে। ভাই ফয়সাল ফাহিম সবাই ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে, ওকে। আচ্ছা, এবার এই 2020-এর তো এখনো পরীক্ষা হয়নি। 2020-এ তো তোমরা জানো ভাই এখনো অ্যাডমিশন টেস্ট হয়নি। 2019-এ এখান থেকে একটা অঙ্ক দিয়েছে, দেখো বুয়েট 19-20, বুয়েট 19-20-এর কোশ্চেন এটা। দেখো এটা তোমাদের প্রশ্ন ব্যাংক, যারা এখানে অলরেডি প্রথম দিকে ভর্তি হয়েছে, এই যে 1 তারিখ থেকে ভর্তিটা শুরু হয়েছে, তাদের কাছে এই প্রশ্ন ব্যাংকগুলো দেওয়া হয়েছে। আসলে এটা তো পর্যাপ্ত নাই, এবছরে কিছু বেঁচে গেছিল, এই বেঁচে যাওয়াগুলো এই প্রথম দিকে যারা ভর্তি হয়েছে তাদেরকে আসলে এগুলো দেওয়া হয়েছে আর কি। আর নতুন যেগুলো আবার আমরা 2021-এর যে নতুন যেটা আসবে সেটা সবাই পাবে আবার যারা ভর্তি হয়েছে। দেখো বোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি ইজ ইকাল টু -RH/n স্কোয়ার সমীকরণ থেকে হিসাব করা যায়, যেখানে RH এর মানটা বলে দিছে এবং n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি ইলেকট্রন n তৃতীয় শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত ফলে উৎপন্ন ফোটন বামার সিরিজ। আচ্ছা, বামার সিরিজ আসতেছি, বাট তোমরা এইটুকু তো জানো বামার সিরিজ মানে হচ্ছে 2 নাম্বারে ইলেকট্রন ফিরে আসলে, 2 নাম্বারে আমি তো আসতেছি, দাঁড়াও ভাই, 2 নাম্বারে একটি লাইন বর্ণালী তৈরি করে, তাহলে বিকৃত ফোটনের শক্তির সমীকরণ বের করো। যা সমীকরণ বের করতে বলছে দেখো, তাহলে E2 এর মান কত হবে, n এর মান 3 বসালাম, তাহলে E1 এর মান কত হবে 2,
তাহলে ডেল ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, এই যে মানগুলো বসায় দিলে সমীকরণটা পেয়ে যাবো আর কি। এভাবেই করতে হবে, জাস্ট সমীকরণ এই যে। ওকে, এটা হলো 1 নাম্বার, 5 মার্ক পেয়ে গেলাম। এবার 2 নাম্বার, উক্ত সমীকরণের সাহায্যে উৎপন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার নির্ণয় করো। এই যে তুমি তো এটা ডেল এর মান পেয়ে গেলে, এই যে এটা হলো ডেল এর মানটা, যে বসাই দাও, ডেল ইজ ইকুয়াল টু এইচ নিউ সি বাই ল্যামডা। এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা খুব সহজে বের হবে, ন্যানোমিটারে এসে তোমার অ্যান্সার মিটারে আসবে, ওটাকে 10⁹ দিয়ে গুণ করলে তুমি ন্যানোমিটারে পেয়ে যাবা। এই যে 10 মার্ক পেয়ে গেলে। এই 19-20 মানে 19-20 মানে বুঝতে পারছো, যেটা হয়ে গেছে রিসেন্ট। আর এই বছর যেটা 20-21 এখনো পরীক্ষায় হয়নি। আমি তোমাদের বারবার এই কথাটা বলার চেষ্টা করি যে অ্যাডমিশন টেস্টে যে খুব বেশি জটিল জিনিস দেয় তা কিন্তু না, এইগুলোই দেয়, পোলাপান এগুলোরই কনসেপ্ট ক্লিয়ার থাকে না, ফলে করে আসতে পারে না। ও আচ্ছা, ফয়সাল আহমেদ ফাইম লিখেছে, লাইলে বললো প্রেম বোকামির ফসল। আচ্ছা, যা ক্লিয়ার কিনা বলো ভাই, এটা ক্লিয়ার সবাই? এই দেখো তোমরা দেখলাম ফাইনাল পরীক্ষা দিনাজপুর বোর্ডে দিয়েছে, আবার কিন্তু আমাদের ইয়েতেও ফাইনাল পরীক্ষা তো দিয়েছে, অ্যাডমিশন টেস্টে বুয়েটেও দিয়েছে। ওকে, আমি আবার ফিরে যাচ্ছি আমাদের শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেখানেই। এটা খুবই গুরুত্বপূর্ণ, বলছি না ভাই? ওকে, তাহলে এখান থেকে ফাইনালি আমরা কি পেলাম? নিউ বার ইজ ইকাল টু 1/λ RH 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এই হলো ফাইনাল সমীকরণ, তাই তো? এখানে 1টা কি স্থানান্তরের, এটা হলো স্থানান্তরের, N1 হলো ইলেকট্রন স্থানান্তরের পরের শক্তি স্তর, ইলেকট্রন স্থানান্তরের পরের শক্তি স্তর, ঠিক আছে? আর N2টা হলো ইলেকট্রন স্থানান্তরের পূর্বের শক্তি স্তর। অর্থাৎ ইলেকট্রন যদি বলে 4 নাম্বার থেকে 2 নাম্বারে স্থানান্তরিত হয়, তাহলে পূর্বে কোথায় ছিল? 4 নাম্বার। N2 এর মান হচ্ছে 4, স্থানান্তর পর কোথায় আসলো? 2 নাম্বারে আসলো, N1 এর মান হচ্ছে 2, ঠিক আছে? এখন ইলেকট্রন বহিস্থ যে কোনো একটা শক্তি স্তর থেকে, ইলেকট্রন বহিস্থ যে কোনো শক্তি স্তর থেকে যদি 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, তাহলে সেটাকে আমি একটু চলে যাই, তোমাদের কনসেপ্ট বুকে চলে যাই, সুবিধা হবে বুঝতে। দেখো ভাইয়া, এটা কত নাম্বার পেজে আছে একটু দেখো তো, বর্ণালী নিয়েটা। ও আচ্ছা, আরেকটু আসলে একটু দাঁড়াও একটু ভাইয়া, সেইটা হলো দেখো তো ভাইয়া, আসলে 1 ঘন্টা ক্লাস কিছু না বলি না, দেখো 1 ঘন্টা কিন্তু প্রায় হয়ে গেছে। খেয়াল করো, এই যে তোমরা জানো বর্ণালী জিনিসটা কি? বিভিন্ন বর্ণের সমাহার। এবং তোমরা সবাই ছোটবেলা থেকে একটা প্রাকৃতিক বর্ণালী দেখতে পাও, যে বৃষ্টি হওয়ার পরপর যদি রোদ ওঠে দেখবা তোমরা কিন্তু রংধনু দেখতে পাও না? এই রংধনুটা কিন্তু একটা প্রাকৃতিক বর্ণালী। অর্থাৎ সূর্যের আলোর মধ্যে তোমরা জানো 7টা তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো বৃষ্টি হওয়ার পরপর রোদ উঠলে ওই সূর্যের আলোটা ওই বৃষ্টির পানিতে বিচ্ছুরিত হয়ে যায়, অর্থাৎ বৃষ্টির পানির ফোঁটা এখানে প্রিজম হিসাবে কাজ করে। তো ওই যে সূর্যের আলোর মধ্যে যে 7টা তরঙ্গ দৈর্ঘ্য ছিল, বৃষ্টির পানির ফোঁটাটা করে কি ভাই জানো? 7টা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা করে দেয়। ফলে যে বেনি, আস, কলা তোমরা যেটা বলো আর কি, এরকম বিভিন্ন বর্ণের সমাহার পাই, ওটাকে আমরা আসলে বর্ণালী বলি। বর্ণালী মানে হচ্ছে বর্ণের সমাহার। এখন পরমাণুতে তাহলে কেন বর্ণালীর সৃষ্টি হয়? দেখো পরমাণুতে কেন বর্ণালীর সৃষ্টি হয় একটু দেখো ভাইয়া, তোমরা পরমাণুতে কেন বর্ণালীর সৃষ্টি হয়। এখন মনে করো ইলেকট্রনটা আমার 2 নাম্বার শক্তি স্তরে আছে, সেখান থেকে আমরা করলাম কি শক্তি দিলাম, দেওয়ার পরে সে শক্তি শোষণ করে 4 নাম্বার শক্তি স্তরে চলে আসলো। এইবার আমি উৎস যদি সরিয়ে নিই, সেই ইলেকট্রনটা কি করবে? আবার এখান থেকে ফিরে আসবে কত নাম্বার? 2 নাম্বারে। যখন সে ফিরে আসবে তখন সে শক্তি কি বিকিরণ করবে না? বলো, বিকিরণ করবে কিনা? এই বিকিরিত রশ্মিগুলোকে যদি আমরা কোনো ফটোগ্রাফিক প্লেটের উপর ফেলি, তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন বর্ণের সমাহার দেখতে পাই। এইগুলোকেই বলি আমরা পরমাণুর বর্ণালী। তাহলে সারাংশটা কি দাঁড়ালো? পরমাণুতে বর্ণালী সৃষ্টি হওয়ার কারণ কি? নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন, এবং সেখান থেকে পূর্বের অবস্থা ফিরে আসার কারণে বর্ণালীর সৃষ্টি হয়। তোমাদের এনসিটিভির অনুমোদিত যে বইগুলো আছে, সেখানে যে এমসিকিউটা দেওয়া আছে, সেখানে তো এভাবে দেওয়া আছে যে ইলেকট্রন শক্তি বিকিরণ করে পূর্বের অবস্থায় ফিরে আসার কারণেই বর্ণালীর সৃষ্টি হয়। তাহলে পূর্বের অবস্থা বলতে আমরা আসলে কি বুঝি? নিশ্চয় যেখানে সে ছিল সেখান থেকে সে শোষণ করে উচ্চ শক্তি স্তরে গেছে,
এবং সেখান থেকে যে শক্তি বিকিরণ করে পূর্বের অবস্থায় ফিরে আসার কারণেই বর্ণালী সৃষ্টি হয়। তাহলে সবাই ক্লিয়ার কিনা বলো, পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ কি এইটা সবাই বুঝতে পেরেছো কিনা? যে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন এবং সেখান থেকে শক্তি বিকিরণ করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসার কারণেই বর্ণালী সৃষ্টি হয়। আচ্ছা, আব্দুল্লাহ নোমান, আব্দুল আহাদ, এগুলো প্রশ্ন এখানে ক্লাসে করবো না ভাই, ক্লাসের সময় শুধু ক্লাসের প্রশ্নগুলো করবো। আমার মাথায় আছে কখন ক্লাস দেওয়া যাবে কখন ক্লাস দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, আব্দুল্লাহ নোমান ক্লিয়ার, সুদিত সরকার ক্লিয়ার, পূর্ণিমা ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার লিখেছ যে পরমাণুতে বর্ণালী সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে নিম্ন শক্তি স্তর অবস্থানকালে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন এবং সেখান থেকে শক্তি বিকিরণ করে পূর্বের অবস্থায় ফিরে আসার কারণেই বর্ণালীর সৃষ্টি হয়। ওকে, আমরা এখন চলে যাচ্ছি একশো 4 নম্বর পেজ। রোজার সাথে তোমাদের এই 11টা ক্লাসের কোনো সম্পর্ক আছে বলো দেখি? 11টার সাথে রোজার সম্পর্ক কি? এই অঙ্ক না তো, আমি অঙ্কের কথা বলবো। আচ্ছা, এই যে বর্ণালীগুলো, এই যে দেখো ভাই একটু, যে এই যে একটু খেয়াল করবা সমীকরণে ইলেকট্রন বহিস্থ যে কোনো একটা স্তর থেকে ইলেকট্রন যদি 1 নম্বরে ফিরে আসে তাহলে যে সিরিজের উৎপত্তি হয় সেটা লাইম্যান সিরিজ। বহিস্থ যে কোনো স্তর ডট ডট দেওয়া মানে বুঝতে পারছো ইনফিনিটি, সেটা হচ্ছে বামার সিরিজ। তারপর বহিস্থ যে কোনো স্তর থেকে ইলেকট্রন 3 নম্বরে ফিরে আসলে হবে প্যাসচেন সিরিজ। বহিস্থ যে কোনো স্তর থেকে 4 নম্বর ফিরে আসলে হবে ব্র্যাকেট সিরিজ। 5 নম্বর ফিরে আসলে হবে ফোন সিরিজ। 6 নম্বর ফিরে আসলে হবে হামফ্রিস। তো এটা অবশ্য পুরাতন অনেক বই তোমাদের নাই, তো এইটা মনে রাখার জন্য একটা বাক্য দেওয়া আছে, দেখো, লাইলি বলল প্রেম বোকামির ফসল হয়েছে। লাইলি মানে লাইম্যান সিরিজ, অর্থাৎ বহিস্থ স্তর থেকে মানে 1 নম্বরে আসলে বললোতে বামার সিরিজ, 2 নম্বরে আসলে প্রেমতে প্যাসচেন সিরিজ, 3 নম্বরে আসলে বোকামিতে ব্র্যাকেট সিরিজ, 4 নম্বরে আসলে ফসলতে ফোন সিরিজ, 5 নম্বরে আসলে আর হামফ্রিস হয়েছে 6 নম্বরে আসলে। লাইম্যান সিরিজটা পাওয়া যায় অতি বেগুনি অঞ্চলে, বামার সিরিজটা পাওয়া যায় দৃশ্যমান অঞ্চলে, প্যাসচেন সিরিজটা পাওয়া যায়, বাকি সবগুলো অবলোহিত, সহজ কথা। লাইম্যান সিরিজটা পাওয়া যায় অতি বেগুনি অঞ্চলে পাওয়া যায় মানে বুঝতে পেরেছো? n2 এর মান যদি ইনফিনিটি হয় আর n1 এর মান যদি 1 হয়, মানে n2 এর মান যেটা খুশি সেটা হোক, মানে 2 এর পর থেকে যেটাই হোক না কেন, n1 এর মান যদি 1 হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বের হবে 380 ন্যানোমিটারের নিচে। কারণ আমরা জানি অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 ন্যানোমিটারের নিচে। আর যদি বহিস্থ যে কোনো স্তর থেকে মানে n2 যেটাই হোক না কেন সেখান থেকে ইলেকট্রন যদি 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেটা কোন অঞ্চলে থাকে? দৃশ্যমান অঞ্চল। আর দৃশ্যমান অঞ্চলের আলোক তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। অর্থাৎ বহিস্থ যে কোনো স্তর থেকে ইলেকট্রন যদি 2 নম্বরে ফিরে আসে তাহলে যে বিকিরণটা হবে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। এর বাইরে যদি হয় তাহলে বুঝবা তোমার ক্যালকুলেশন কোথাও ভুল হচ্ছে, কারণ দৃশ্যমান মানে বামার সিরিজটা পাই আমরা দৃশ্যমান অঞ্চলে, লাইম্যান সিরিজটা পাই আমরা অতি বেগুনি অঞ্চলে। বলো ক্লিয়ার কিনা? আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো কি? ক্লিয়ার? আমার মনে হয় তোমরা এখন এই বিষয়টা বুঝতে পেরেছ। আমি এখন চলে আসি আমাদের ওকে, তাহলে আমি আবার একটু ফ্রেশ করে লিখি। তাহলে নিউ বার ইজিক্যাল টু 1/λ ইজিক্যাল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। মাথায় রাখে যেন তোমাদের n1 এবং n2 এর মান মন বোঝাটাই কিন্তু বড় ব্যাপার। অনেক সময় অঙ্কে সরাসরি n1 n2 এর মান বলা থাকবে, তাহলে এটা নিতে কোনো তোমাদের টেনশনই নাই।
আবার অনেক সময় বলে কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে বামার সিরিজের ফোর্থ লাইনের সৃষ্টি হবে। কি বললাম? কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে, মানে ইলেকট্রন কত নাম্বার থেকে কত নাম্বারে গেলে বামার সিরিজের ফোর্থ লাইন, মানে মাঝখানে 4টা লাইনের সৃষ্টি হবে। তাহলে বামার সিরিজ যখন বলেছে তাহলে n1 এর মান তো 2 আর n2 এর মান হচ্ছে n1 প্লাস লাইন সংখ্যা, মাথায় থাকে যেন। এই যে আমি বলেছি বামার সিরিজের ফোর্থ লাইন, তাহলে বামার সিরিজ মানে n1 এর মান হচ্ছে 2, তাহলে n2 এর মান কত হবে? 2 প্লাস ফোর্থ লাইন 6, তার মানে n2 এর মান হচ্ছে 6। তার মানে 6 থেকে যদি 2 নাম্বার ইলেকট্রনটা ফিরে আসে তাহলে বামার সিরিজের ফোর্থ লাইন শেষ হবে, উৎপন্ন হবে। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? এইভাবে যদি কোশ্চিন দেয়, এইভাবে প্রশ্ন দিলে তোমরা ক্লিয়ার কিনা বলো। n1 এবং n2 এর মান কিন্তু এইভাবে তোমাদেরকে আসলে বের করতে হবে। ওকে, আমি কিছু অঙ্কে যাচ্ছি, এখন দেখো কিছু অঙ্কে যাচ্ছে আমি তোমাদের, আর প্রশ্ন সলভ করলে তোমরা এই জন্য বেশি ভালো বুঝতে পারবা যত প্রশ্ন সলভ করবে। এই যে অঙ্কে চলে আসি, 1 নাম্বার অঙ্ক তোমাদের হোমওয়ার্ক, 2 এগুলো সব, 3 4 এগুলো নিয়ে আমার ধারণা কোনো প্রবলেম তোমাদের হবে না। সিরিয়ালি করবা, যেগুলো প্রবলেম হবে অঙ্কে সেগুলো গ্রুপে পোস্ট দিবা। ওকে, আমি কিছু এমসিকিউ সলভ করো ভাই, দাঁড়াও একটু পরে। দেখছো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বিকিরণের বর্ণ কিরূপ হবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য তুমি বের করে ফেললা, এই যে এত বের হয়েছে, এত তরঙ্গ দৈর্ঘ্য আসলে কোন আলোর সেটা তোমার জানা থাকতে হবে। রুয়েট 6-7, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 18 সালে তোমরা জানো যে 4টা করে ভাগ হয়ে গেছিল, 4 বোর্ড, এই 4 বোর্ড আর বাকি 4 বোর্ডের আলাদা প্রশ্নের পরীক্ষা হয়েছিল। এই যেখানে একটা চমৎকার কথা দেওয়া আছে, দেখো অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে। তাহলে অবলোহিত হলে তো n1 মান যদি দৃশ্যমান বলতো তাহলে n1 2 হতো, যদি অতি বেগুনি বলতো তাহলে n1 1 হতো, কারণ লাইমেন সিরিজটা পাই আমরা অতি বেগুনি, দৃশ্যমান পাই আমরা বামার, কিন্তু অবলোহিত তো বাকি সবগুলোই। তাই অবলোহিত বললে n1 কত হবে বোঝা কঠিন, তাই আমাদের অঙ্কে n1 মান বলে দিয়েছে 3, অঙ্কে n1 মান বলেই দিয়েছে 3, মানে দৃশ্যমান বললে n1 2 হতো, অতি বেগুনি বললে n1 1 হতো, কারণ অতি বেগুনি অঞ্চলটা পাই আমরা লাইমেন সিরিজের ক্ষেত্রে, দৃশ্যমান পাই আমরা বামার, কিন্তু বাকি সবই অবলোহিত, তাই n1 3 বলে দিয়েছে। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বললে n2 এর মান ক্ষুদ্রতম হবে। কেন সেটা আমি বলতেছি, দাঁড়াও। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হলে n2 এর মান ক্ষুদ্রতম হবে, তাহলে n1 এর মান যদি 3 হয় তাহলে n2 এর ক্ষুদ্রতম মান কত? 4। সবচেয়ে ছোট কত হবে? n1 যদি 3 হয় তাহলে n2 কিন্তু 4, কারণ n1 3 হলে n2 4 থেকে ইনফিনিটি হতে পারে, তাহলে সবচেয়ে ছোট কত? 4, আর সবচেয়ে বড় কত? ইনফিনিটি। তার মানে n2 এর মান হচ্ছে 4। আর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে n2 এর মান সবচেয়ে বড় হবে, আর সবচেয়ে বড় মানে তো বোঝা ইনফিনিটি। এই যে যেমন পরেরটাতে দেখো, অবলোহিত অঞ্চলের সৃষ্ট হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর হ্রস্বতম মানে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার কত হবে, তাহলে n1 এর মান হচ্ছে 3, তাহলে n1 3 হলে n2 ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মান তো 0। কথা ক্লিয়ার কিনা? এইটুকু বুঝতে পারলা কিনা বলো। এই গত ক্লাসে বলেছি নিউ বার দ্বারা সংখ্যা বোঝায়, তাহলে একক থাকার কারণ হলো নিউ বার হলো তরঙ্গ সংখ্যা, এত সেন্টিমিটার পার সেন্টিমিটার মানে 1 সেন্টির মধ্যে এতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি, সেটা বলা হচ্ছে এখানে। এখানে সংখ্যা মানে এত পার সেন্টিমিটার, তার মানে হচ্ছে আমরা জানি সংখ্যার একক হচ্ছে টিটা খানিখানা, কিন্তু এখানে সংখ্যা বা তরঙ্গ সংখ্যা 5 পার মিটার, মানে 1 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে 1 মিটার দূরত্বের মধ্যে 5টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। এত তরঙ্গ সংখ্যা পার সেন্টিমিটার, তার মানে 1 সেন্টিমিটারের মধ্যে এতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। হ্যাঁ জুবায়ের হাসান বলো, বুঝতে পারলা কিনা? গত ক্লাসে বলেছি। জুবায়ের হাসান তোমার জন্য ওয়েট করছি, বলো এটা বুঝতে পেরেছো? গত ক্লাসে বলা হয়েছে বা যে তরঙ্গ সংখ্যার একক কেন পার সেন্টিমিটার বা পার মিটার বা পার ন্যানোমিটার, অর্থাৎ একক ওই দৈর্ঘ্যে অতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, এই কারণে। ওকে, এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান কেন ক্ষুদ্রতম হবে এটা বুঝাচ্ছি আমি, কিন্তু এটা মাথায় রাখার তোমার দরকার নাই। তুমি মাথায় যেটা রাখবা যে n2 এর মান তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান ক্ষুদ্রতম, এটা মনে রাখবা। আর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে n2 এর মান দীর্ঘতম হবে। এই কারণে ভাই তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে শক্তির মান কিভাবে কম হবে। গত ক্লাসে আমরা দেখেছি এটা, যে শক্তির সাথে
তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে শক্তির মান কম, তাহলে শক্তির মান কম কার হবে? যত ভিতরের শক্তি স্তর হবে, যত ভিতরের শক্তি স্তর হবে তার শক্তির মান তত কম। এই জন্যই তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান ক্ষুদ্রতম ধরতে হয়। কারণ তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে কি বোঝানো যাচ্ছে? শক্তি বেশি, সরি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে শক্তি কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি শক্তি কম। তাহলে শক্তি কম কার হবে? যত কাছে শক্তি স্তর হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম মানে কি? শক্তির মান হচ্ছে বেশি, তাহলে শক্তির মান সবচেয়ে বেশি কার হবে? ইনফিনিটি। এই কারণে বোঝানো হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান ক্ষুদ্রতম। আচ্ছা প্লিজ এটা বুঝতে পারলাম ভাই যে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে শক্তির মান সবচেয়ে কম, তো শক্তির মান সবচেয়ে কম কার হবে? যত কাছে শক্তি স্তর হবে। কিছু বলছিলা? আর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম মানে কি? তরঙ্গ ক্ষুদ্রতম মানে কি? শক্তির মান হবে সবচেয়ে বেশি, শক্তির মান সবচেয়ে বেশি কার হয়? যত দূরে শক্তি স্তর হয়। তাই তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম মানে n2 এর মান সবচেয়ে বড়, আর তরঙ্গ দীর্ঘতম মানে n2 এর মান সবচেয়ে ছোট। ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, তাহলে এই যে 16 নাম্বার 17 অঙ্কগুলো তোমরা করবা, সবগুলো অঙ্কই তোমাদের হোমওয়ার্ক। এই যে এখান থেকে একদম কত পর্যন্ত আছে? 32 32 তো 34 37, একদম 37 পর্যন্ত হোমওয়ার্ক। তবে এখানে একটা সূত্র আমি তোমাদের, এই যে 29 নাম্বারটা, এটা সূত্রটা মনে রেখো। আমি আগামী দিন ভেঙে দিব যে কেন এরকম হলো। আসলে আপাতত তোমরা অঙ্ক করার সময় অবশ্যই সূত্রটা মনে রাখবা, কিন্তু এই 29 নাম্বার আগামী দিন আমি এটা তোমাদের ভেঙে দিব যে কেন এরকম হলো। ওকে, এটা আমি ভেঙে দিব। তো এখন একটু আমরা বোর্ডের কিছু এমসিকিউ দেখবো, বোর্ডের এমসিকিউ দেখবো। ওকে, জাস্ট বোর্ডের এমসিকিউ দেখেই তোমাদের ছেড়ে দিব। ওকে, দেখো কিছু এমসিকিউ আমরা দেখি। তোমাদের কনসেপ্ট বুকে যেহেতু 19-এর প্রশ্নগুলো নাই, আমি তোমাদেরটা এই জন্য দেখাচ্ছি। দেখো, তাহলে এখান থেকে কিন্তু ভাই সিকিউ এমসিকিউ সবই খুব গুরুত্বপূর্ণ। সিকিউ এমসিকিউ সবই, আজকে কিন্তু শেষ হয়নি এখনো। আমরা বোর্ড পড়েলে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব, আরো কিছু প্রয়োগ আছে। তারপর তোমরা অঙ্ক করতে গেলে, যে এমসিকিউ দেখতে গেলে অনেক প্রবলেম ফেস করবা। এই যেখান থেকে শুরু হলো বোর্ড প্রশ্ন আমাদের। দেখো ভাই, আসলে এখান থেকে পেয়েছি একটা, নাও। হাইড্রোজেন গ্যাসকে তাপ দেওয়ার ফলে চিত্র অনুযায়ী ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এই তথ্যের আলোকে 30 এবং 31 প্রশ্নের উত্তর দাও। এই যে 6 নাম্বার থেকে, সরি 5 নাম্বার থেকে ইলেকট্রন 2 নাম্বার আসতেছে, 4 নাম্বার থেকে 2 নাম্বার আসতেছে, 3 নাম্বার থেকে 2 নাম্বার আসতেছে। এটা হচ্ছে উদ্দীপক। স্থানান্তরটির ফলে যে বর্ণালী সিরিজের উৎপন্ন হয় তা হচ্ছে কি? যেহেতু 2 নাম্বার আসতেছে তত কি হবে? এটা বামার সিরিজ। কি ভাই বলতো? এটা বামার সিরিজ। উক্ত স্থানান্তরটি তড়িৎ চুম্বকের বিকিরণে যে অঞ্চলে ঘটে, কোন অঞ্চলে? দৃশ্যমান অঞ্চলে। তাহলে অ্যান্সার হবে দৃশ্যমান অঞ্চল। এভাবে কোশ্চেন দিয়েছে। আর কত একটু দেখো তো, আমি এখান থেকে খুব ভালো দেখতে পাই না, তো হার্ড কপি হলে ভালো বুঝতে পারতাম। এই যে 42 নাম্বার যশোর বোর্ড 15, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সৃষ্টিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যাবে? বামার সিরিজ। বামার সিরিজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দিয়েছে। ব্র্যাকেট সিরিজে n1 এর মান কত? ব্র্যাকেট সিরিজে n1 এর মান হচ্ছে 4। দেখো বোর্ডের প্রশ্নগুলো কিভাবে আসে। 62 নাম্বার কুমিল্লা বোর্ড 15, এই সমীকরণ দিয়ে বলেছে প্যাশন সিরিজের জন্য n2 এর ন্যূনতম মান কত? তাহলে প্যাশন সিরিজের ক্ষেত্রে তো n1 মান 3, তাহলে প্যাশন সিরিজের n1 মান 3, তাহলে n2 এর সর্বনিম্ন মান কত হবে? 4। সর্বোচ্চ বললে কত হতো? ইনফিনিটি। সর্বোচ্চ বললে ইনফিনিটি হতো, সর্বনিম্ন যেহেতু 4। দেখো সবগুলো অ্যান্সার তোমরা এখন করতে পারবা। সিকিউ তো প্রচুর এসছে এখান থেকে,
সিকিউ দেখবো বা সিকিউ প্রচুর এসছে। এটা হিডিটবার্গ ধ্রুবক RS এর মান কত? আচ্ছা আরো অনেক আছে, তোমরা একটু দেখে নিও এমসিকিউ। আমি এমসিকিউ অতটা যাচ্ছি না। তাহলে আজকে মোটামুটি আমরা বোর পরমাণু মডেলের শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, তারপর কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব এবং শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত প্রস্তাব করতে গিয়ে এখান থেকে বেশ কিছু গাণিতিক প্রবলেম আমরা দেখলাম, সেগুলো তোমরা সলভ করবা। কোনো প্রবলেম হলে গ্রুপে পোস্ট দিবা, তোমাদের প্রবলেম সলভ করে আগামী দিন আমরা এখান থেকে শুরু করবো। তবে আবার বলছি বারবার, আজকে যেগুলো আমি পড়ালাম এবং আগামী দিনও যেগুলো পড়াবো এগুলো কিন্তু এমসিকিউ সিকিউ দুটার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা রুমে গিয়ে বিগত সালের প্রশ্নগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।